বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ব্রাহ্ম সমাজ আন্দোলন সম্পর্কে আলোচনা করব। আলোচনা শুরু করার আগে বলে রাখি, তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো ভালো লাগলে। তাহলে এখন চলো আলোচনাটা শুরু করি। আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায় সর্বপ্রথম ধর্ম সংস্কারের কাজে এগিয়ে আসেন। তিনি ছিলেন প্রখর যুক্তিবাদী ও আধ্যাত্মভাবের মানুষ। তিনি হিন্দু, মুসলিম ও খ্রিস্টীয় শাস্ত্রগুলি যত্ন সহকারে পড়ে উহার যুক্তিবাদী বিচার করেন। হিন্দু সমাজের পৌত্তলিকতা, ব্রাহ্মণ পুরোহিত শ্রেণীর অনাচার, সমাজের কুপ্রথা তাকে ব্যথিত করে। রাজা রামমোহন ভারতীয় সংস্কৃতির প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। খ্রিস্টান মিশনারিগণ হিন্দু সমাজের কুপ্রথাগুলো নিন্দা করলে তিনি বুঝতে পারেন যে হিন্দু ধর্মে বহু গলদ ঢুকেছে। একে পরিশুদ্ধ না করলে শৈবালে যেমন স্রোত আটকিয়ে নদী মজিয়া যায়, হিন্দু ধর্মের প্রাণশক্তি তেমনি নিস্তেজ হয়ে পড়বে। রাজা রামমোহন বেদ ও উপনিষদের আলোকে প্রচলিত হিন্দু ধর্মকে যাচাই করেন। তিনি এই সত্যে উপনীত হন যে ঈশ্বর এক এবং নিরাকার। তিনি বেদ ও উপনিষদে বলেন, বেদ ও উপনিষদে মূর্তি পূজার কথা বলা হয়নি। ঈশ্বরকে বহুভাবে ও বহু মূর্তিতে পূজা করা অশাস্ত্রীয়। রাজা রামমোহন এই সত্যে উপনীত হয়ে তার মতবাদ জনসমাজে প্রচারের জন্য বিভিন্ন গ্রন্থ রচনা করে প্রকাশ করেন। রাজা রামমোহন তার গ্রন্থে পৌত্তলিকতার নিন্দা, যাগযজ্ঞ, মূর্তি পূজা ও জাতিভেদ প্রথার সমালোচনা করেন। তিনি হিন্দু উপনিষদের আলোকে বিশ্বজনীন ধর্মবোধের কথা প্রচার করেন। রামমোহন তার রচনায় যেমন হিন্দু ধর্মের গোঁড়ামি ও কুপ্রথাকে নিন্দা জানান, তেমনি তিনি খ্রিস্ট ধর্মের কুপ্রথাকে আক্রমণ করেন। তিনি একেশ্বরবাদ সমর্থন করেন। রামমোহন তার ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য 1814 থেকে 1815 খ্রিস্টাব্দের মধ্যে আত্মীয় সভা নামক সমিতি স্থাপন করেন। এই সভায় কলকাতার মান্যগণ্য লোকেরা রামমোহনের ধর্মীয় ব্যাখ্যা শুনতে যান এবং তার ধর্মমত সম্পর্কে আলোচনার সুযোগ পান। রামমোহন উপনিষদের বাংলা অনুবাদ প্রকাশ করেন। তিনি বেদান্তসার ও উপনিষদ নামক গ্রন্থ প্রকাশ করেন। কলকাতার রক্ষণশীল সমাজ রামমোহনের ধর্মমতকে ভ্রান্ত প্রমাণ করার জন্য পণ্ডিত সুব্রহ্মণ্য শাস্ত্রীর সঙ্গে তার তর্কযুদ্ধের ব্যবস্থা করেন। এই তর্কযুদ্ধে রামমোহন জয়লাভ করেন। খ্রিস্টান পাদ্রী অ্যাডামসও তার সঙ্গে তর্ক বিতর্কে পরাস্ত হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন। রামমোহন তার একেশ্বরবাদকে প্রচার করার জন্য 1828 খ্রিস্টাব্দে, মতান্তরে 1829 খ্রিস্টাব্দে ফিরিঙ্গি কমল বোসের গৃহে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠা করেন। 1830 খ্রিস্টাব্দে এই সভার নাম পাল্টে ব্রাহ্ম সমাজ রাখা হয়। ডিরোজিও শিষ্য তারাচাঁদ চক্রবর্তী ব্রাহ্ম সমাজের সম্পাদক নিযুক্ত হন। প্রতি শনিবার সন্ধ্যায় ব্রাহ্ম সমাজের উপাসনা ও বেদমন্ত্র গাওয়ার বন্দোবস্ত করা হয়। উপাসনার সময় উপনিষদ পাঠেরও ব্যবস্থা করা হয়। ব্রাহ্ম সমাজে মূর্তি পূজা, যাগযজ্ঞ প্রভৃতি নিষিদ্ধ করা হয়। রাজা রামমোহন ব্রাহ্ম সমাজের দ্বার সকল ধর্মের একেশ্বরবাদের বিশ্বাসীদের জন্য খুলে দেন। রাজা রামমোহনের ব্রাহ্ম মতবাদে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী আকৃষ্ট হন। কলকাতার রক্ষণশীল হিন্দু সম্প্রদায় রাজা রামমোহনের ব্রাহ্ম সমাজের বিরুদ্ধে ধর্মসভা স্থাপন করেন।
এবং সমাচার চন্দ্রিকা নামক পত্রিকার মাধ্যমে রামমোহনের মতবাদকে আক্রমণ করেন। অপরদিকে সংবাদ কৌমুদী পত্রিকার সাহায্যে রামমোহন নিজ মতের সপক্ষে যুক্তি দেখান। রামমোহন বিলাতে যাওয়ার পর কিছুকাল এই ব্রাহ্ম সমাজ আন্দোলন ঝিমিয়ে পড়ে। প্রিন্স দ্বারকানাথের পুত্র ও কবিগুরু রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1838 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগ দিলে এতে নতুন প্রাণের সঞ্চার হয়। দেবেন্দ্রনাথ উপনিষদের আদর্শে ব্রাহ্ম আন্দোলনকে সংগঠিত করেন। তত্ত্ববোধিনী সভা ও তত্ত্ববোধিনী পত্রিকার মাধ্যমে তিনি ব্রাহ্ম মতকে জনপ্রিয় করে তোলেন। অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদনা করেন। তত্ত্ববোধিনী সভার প্রচারের ফলে লোকে বুঝতে পারে যে ইউরোপীয় সভ্যতার ভালো গুণগুলি এদেশের লোকের গ্রহণ করা দরকার। এছাড়া কুসংস্কার বাদ দিয়ে ভারতের প্রাচীন সভ্যতার শ্রেষ্ঠ জিনিসগুলো গ্রহণ করা উচিত। এভাবে পশ্চিম এবং পূর্বের সমন্বয়ে নব্য ভারতকে গড়তে হবে। এরপর কেশবচন্দ্র 1858 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন। কেশবচন্দ্র ক্রমে নিজ যোগ্যতার বলে ব্রাহ্ম সমাজের আচার্যের পদ পান। কেশবচন্দ্র তার অপূর্ব বাগ্মিতা, ভক্তিপূর্ণ প্রার্থনা ও আবেগ দ্বারা শুষ্ক যুক্তিবাদী ব্রাহ্ম ধর্মকে ভাববাদী ও ভক্তিবাদী করিয়া তোলেন। তিনি ব্রাহ্ম সমাজে ব্রাহ্ম সঙ্গীত ও সংকীর্তন প্রথার প্রচলন করেন। কেশবচন্দ্র ব্রাহ্ম আন্দোলনকে সমাজ সংস্কারের পথে চালিত করেন। কেশবচন্দ্র ও নব্য ব্রাহ্মগণ যুক্তিবাদের আলোকে ব্রাহ্ম সমাজে পুরুষের বহু বিবাহ, বাল্যবিবাহ ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে প্রবল আন্দোলন সৃষ্টি করেন। তিনি ব্রাহ্ম সমাজের কোনো সভ্যের উপবীত ধারণের বিরোধিতা করেন। সেই কারণে কেশবচন্দ্র ও তার সমর্থকদের মধ্যে গভীর মতভেদ দেখা যায়। এই মতভেদের ফলে ব্রাহ্ম সমাজ বিভক্ত হয়ে যায়। কেশবচন্দ্র ও তার সম্প্রদায় ব্রাহ্ম সমাজের এক নতুন শাখা স্থাপন করেন। এর নাম হয় ভারতীয় ব্রাহ্ম সমাজ। দেবেন্দ্রনাথের নেতৃত্বে ব্রাহ্ম সমাজের শাখার নাম হয় আদি ব্রাহ্ম সমাজ। আদি ব্রাহ্ম সমাজ রামমোহনের আদর্শ অনুযায়ী একেশ্বরবাদ ও উপনিষদকে ভিত্তি করে উপাসনা চালায়। কিন্তু আদি ব্রাহ্ম সমাজ সম্প্রদায় হিন্দু সমাজের সহিত সকল প্রকার সম্পর্ক ছেদ না করার নীতি গ্রহণ করে। কেশবচন্দ্রের নেতৃত্বে ভারতীয় ব্রাহ্ম সমাজ বিশেষ জনপ্রিয়তা লাভ করে। ইংরেজি শিক্ষিত যুক্তিবাদী বহু যুবক ব্রাহ্ম সমাজে যোগ দেন। 1864 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের দীক্ষিত সভ্যের সংখ্যা প্রায় 2000-এ দাঁড়ায়। কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ অসবর্ণ বিবাহ, বিধবা বিবাহ সমর্থন, বাল্যবিবাহ বর্জন, স্ত্রী শিক্ষা বিস্তার ও পর্দা প্রথা বর্জন প্রভৃতি প্রগতিশীল সমাজ সংস্কারের নীতি নেয়। ব্রাহ্ম সমাজের প্রভাবে সরকার ভারতীয় বিবাহ বিধি আইন 1872 খ্রিস্টাব্দে পাশ করে। ব্রাহ্ম সমাজের সভ্যগণ নিজ নিজ পরিবারে বহু বিবাহ ও বাল্যবিবাহ নিষিদ্ধ করার প্রতিজ্ঞা নেন। সুলভ সমাচার নামে এক পত্রিকার দ্বারা ব্রাহ্ম সমাজের সামাজিক সংস্কারগুলির আদর্শ জনসাধারণের মধ্যে প্রচার করা হয়। ব্রাহ্মিকাগণের শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন ও অন্যান্য ব্যবস্থা করা হয়। মোট কথা ব্রাহ্ম সমাজ নারী শিক্ষার ব্যাপারে বিশেষ আগ্রহ দেখায়। বঙ্গ মহিলা বিদ্যালয় প্রভৃতি ব্রাহ্ম সমাজের উদ্যোগে স্থাপিত হয়। সর্বসাধারণের শিক্ষার জন্য ব্রাহ্ম সমাজের চেষ্টায় সিটি স্কুল স্থাপিত হয়। এখন
এটি সিটি কলেজে পরিণত হয়েছে। কেশবচন্দ্র ভারতের বিভিন্ন শহরে তার ধর্মমত ও সামাজিক সংস্কারের আদর্শ প্রচার করলে ভারতের বিভিন্ন প্রদেশের শিক্ষিত শ্রেণীর মধ্যে এই আলোড়ন বা এই ব্রাহ্ম সমাজের মতাদর্শ নীতি নিয়ে আলোড়ন সৃষ্টি হয়। তার প্রভাবে মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ ও মাদ্রাজে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয়। সুরেন্দ্রনাথের আগে কেশবচন্দ্র সর্বপ্রথম সর্বভারতীয় ক্ষেত্রে ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনের পথ রচনা করেন। কেশবচন্দ্র ছিলেন বিখ্যাত বাগ্মী। তিনি ইংরেজি ভাষায় অনর্গল উদ্দীপনাময় বক্তৃতা দিতে পারতেন। কেশবচন্দ্র ইংল্যান্ডে তার অপূর্ব বাগ্মিতার জন্য ভূয়সী খ্যাতি পান। তিনি ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদনা করেন। কিছুদিন পর কেশবচন্দ্রের সঙ্গে তার ব্রাহ্ম সহকর্মীগণের মতবিরোধ দেখা দেয়। কেশবচন্দ্র নারীদের উচ্চশিক্ষার বিরোধিতা এবং গুরুবাদের সমর্থন করায় যুব ব্রাহ্মগণের সঙ্গে তার ঘোর মতবিরোধ দেখা দেয়। এই জন্য ব্রাহ্ম সমাজ পুনরায় ভাগ হয়ে যায়। 1878 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের আর এক নতুন শাখা স্থাপন হয়। এর নাম হয় সাধারণ ব্রাহ্ম সমাজ। শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু এতে নেতৃত্ব দেয়। কেশবচন্দ্রের নেতৃত্বে গঠিত ব্রাহ্ম সমাজের নাম হয় নববিধান ব্রাহ্ম সমাজ। এরপর বাংলার জেলা ও মফস্বল শহরগুলিতে ব্রাহ্ম সমাজের শাখা স্থাপিত হয়। তাছাড়া বাংলার বাইরে অন্যান্য প্রদেশে ও ব্রাহ্ম সমাজ শাখা স্থাপিত হয়। মহারাষ্ট্রে প্রার্থনা সমাজ ও মাদ্রাজের বেদ সমাজের কথা আগেই আমরা জানি। কেশবচন্দ্রের মৃত্যুর পর সাধারণ ব্রাহ্ম সমাজ সম্প্রদায় বিশেষ বিস্তার লাভ করে। বিভিন্ন স্থানে এর শাখা স্থাপিত হয়। ব্রাহ্ম আন্দোলনের ফলে রক্ষণশীল হিন্দু সমাজে প্রচণ্ড আঘাত পড়ে। এই আন্দোলনের প্রভাবে হিন্দু সমাজের পুরাতন কুসংস্কারগুলি ধীরে ধীরে ভেঙে পড়ে। হিন্দু ধর্মের পৌত্তলিকতা ব্রাহ্ম আন্দোলন দূর করতে ব্যর্থ হয়। দ্বিতীয়ত, স্ত্রী শিক্ষার ক্ষেত্রে ব্রাহ্ম সমাজ উল্লেখযোগ্য কাজ করে। এর প্রভাবে হিন্দু সমাজে স্ত্রী শিক্ষার প্রচলন হয়। ব্রাহ্ম সমাজের সদস্যরা নারী শিক্ষা বিস্তারের জন্য বিশেষ চেষ্টা করেন। তৃতীয়ত, বাল্যবিবাহ ও বহুবিবাহের বিরুদ্ধে ব্রাহ্ম আন্দোলনও হিন্দু সমাজকে প্রভাবিত করে। এর ফলে কৌলীন্য প্রথা বা বাল্যবিবাহ ক্রমে লোপ পায়। চতুর্থত, ব্রাহ্ম সমাজের সর্বপ্রথম সমাজ সেবা ও জনসেবার নীতি গ্রহণ করে। দুর্ভিক্ষের সময় সেই ও ত্রাণ কার্য কেশবচন্দ্রের নেতৃত্বে ব্রাহ্ম সমাজ গ্রহণ করে। পরে রামকৃষ্ণ মিশন এই আদর্শ নেয়। এছাড়া বয়স্কগণের অবৈতনিক শিক্ষা প্রভৃতি সমাজসেবার কাজ ব্রাহ্ম সমাজ করে। এছাড়া জাতিভেদ ও অস্পৃশ্যতার উপরেও ব্রাহ্ম সমাজ আঘাত হানে। পঞ্চমত, শিবনাথ শাস্ত্রী ও বিপিনচন্দ্র প্রভৃতি ব্রাহ্ম নেতাগণের মনে ক্রমে রাজনৈতিক চেতনার সঞ্চার হয়। ইংরেজ শাসনের হাত থেকে স্বদেশের মুক্তির যে স্বপ্ন তাদের মনে ছিল সেটা সঞ্চার হতে থাকে। ইংরেজ শাসনের হাত থেকে স্বদেশের মুক্তির জন্য তারা রাজনৈতিক আন্দোলনে ঝুঁকে পড়ে। ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা আন্দোলন ক্ষীণভাবে দেখা যায়। সর্বোপরি হিন্দু সমাজের সংস্কারবাদী আন্দোলন ব্রাহ্ম সমাজের পরোক্ষ ফল, এতে সন্দেহ নেই। ব্রাহ্ম সমাজ থেকে সুলভ সমাচার ও ইন্ডিয়ান মিরর প্রভৃতি পত্রিকা প্রকাশ করে জনমতকে প্রভাবিত করা হয়। বাংলায়
সাংবাদিকতা এর ফলে শক্তিশালী হয়। সম্প্রতি কোনো গবেষক এই অভিমত দিয়েছেন যে ব্রাহ্ম আন্দোলন ছিল সমাজের ধনী ও শিক্ষিত শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ। সাধারণ লোক ও গ্রামীণ কৃষকদের মধ্যে এই আন্দোলনের কোনো প্রভাব ছিল না। কলকাতা ও জেলা শহরের সম্পন্ন ও শিক্ষিত লোকেরাই এর দ্বারা প্রভাবিত হয়। একথা ঠিক যে ব্রাহ্ম আন্দোলন কখনো গণ আন্দোলনে পরিণত হতে পারেনি। তৎকালীন সমাজ ব্যবস্থায় তা সম্ভব ছিল না। তবুও বহু শিক্ষিত ভারতীয় হিন্দু ধর্মের গোঁড়ামিতে বিরক্ত হয়ে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে উদ্যত হয়। শেষ পর্যন্ত ব্রাহ্ম সমাজে তারা যোগ দেয়।